যাত্রা দেখার খুব শখ ছিল আমার। কোথাও কোনো যাত্রা হচ্ছে শুনলে আমাকে আর ধরে রাখা যায় না, সেদিন বেরিয়ে পড়বই। এ নিয়ে প্রথম প্রথম আমাকে কত না গালিগালাজ শুনতে হতো। বাবার মুখ তো রীতিমতো হারি হয়ে উঠত। হ্যাঁ রে, তুই কি বলতো? রাত বিরাতে মাঠঘাট ডিঙ্গিয়ে যাত্রা শুনতে যাস? পথে কোনোদিন শাকচুন নিয়ে এসে গাড়ি চেপে বসলে তখন বুঝবি রে। বাবার এইসব কথা আমি একদম মানতাম না। দাঁত বের করে হাসতে হাসতে বললাম, শাকচুন্নি নাকচুন্নি আমার ডের দেখা আছে। তুমি সব ব্যাপারে অমন বাগড়া দিও না তো। তোমার যদি ইচ্ছে করে তো চলো না আমার সঙ্গে যাত্রা দেখতে। আমার বাবার বেরোবার উপায় নেই, গেটে বাতের রোগী, ফলে বেচারাকে একাই থাকতে হতো। আর আমি ট্যাং ট্যাং করে বেরিয়ে পড়তাম। কতবার যে এভাবে রাত ভোর করে বাড়ি ফিরেছি তার কোনো গণাগণি নেই। তা যাত্রা তো আর 12 মাসই লেগে থাকে না, এই রক্ষে 9 মাসে 6 মাসে কখনো সখনো হয়। এই যেমন মাস চারেক পরে আজ সন্ধ্যের সময় আমি খবর পেলাম, করিম চাচা, আজকে তো মল্লিকপুরে কলকাতা থেকে যাত্রাপার্টিরা গাইতে এসেছে গো। তাই নাকি গো? যেতে পারলে বেশ মজাই হতো, কিন্তু বউ আমার কখনো যেতে দিবে না গো। কলকাতা থেকে গাইতে এসেছে, যেই শোনা আর যাই কোথায়। দেখতে যাওয়ার জন্য মনটা চনমন করে উঠল। ওদিকে আবার মল্লিকপুরও তো দাড়ি কাছে ব্যাপার নয়, পাক্কা 4 ক্রোশ পথ। পথে আবার একটি নদী পেরাতে হয় খেয়া চেপে। এই অবস্থায় এখন যদি আর বেরিয়ে না পড়ি তাহলে আর গিয়ে লাভ কি? তখন আরও উত্তেজিত হয়ে উঠলাম। এ তো আর হেরিপেজির দলের যাত্রা নয়, দল এসেছে কলকাতা থেকে। কলকাতার দল মানেই দারুণ ব্যাপার, ফলে এই যাত্রা না দেখলে জীবন বৃথা। তাই ঠিক করে ফেললাম বাড়িতে গিয়ে বাবাকে আর জানানোর দরকার নেই, যাত্রা দেখে এসে ক্ষমা চেয়ে নিলেই হবে। তারপর আমি হাঁটা শুরু করে দিলাম। গায়ের সীমানা পার হয়ে হাঁটার গতি বাড়িয়ে দিলাম। আর এদিকে আবার রাতটা হচ্ছে অমাবস্য, চারপাশে গুটগুটি অন্ধকার। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে জোনাকি পোকার খেলা শুরু হয়ে গেছে। হাঁটতে হাঁটতে গাছগাছালির তলে দিয়ে যাওয়ার সময় গাটা কেমন ছমছম করে ওঠে আমার। তবে দু একবার পেঁচার ডাকও কানে এলো আমার, গ্রাহ্য করলাম না। পেঁচারা হচ্ছে রাতের পাখি, রাতে তো ওরা ডাকবেই, ডাকুক না আমার কি। তখন আমি হনহন করে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে মাঠঘাট আর দু একটি গ্রাম পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম নদীর ধারে। নদী পেরিয়ে খানিক দূরে এগোলেই মল্লিকপুর। কিন্তু হায় কপাল, নদী পারবো কিভাবে? নদীর ঘাটে তো জনমানবের চিহ্নই নেই, একেবারে ফাঁকা। ঘাটে খেয়া নৌকাটাও দেখা যাচ্ছে না। তাহলে কি আজকের মতো খেয়া পার করা বন্ধ হয়ে গেল নাকি? কেমন যেন সমস্যাতেই পড়ে গেলাম আমি। তখন আমি চারপাশে তাকালাম। ঘাটের পাড়ে একটি বাঁশঝাড় দেখা যাচ্ছে। দিনের বেলায় এই জায়গাটি কত গরম থাকে। কেউ কেউ ওপার থেকে খেয়ে আসার অপেক্ষায় এই বাঁশঝাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে। দিনের বেলার ব্যাপার স্যাপার অন্যরকম। আমি হতাশভাবে একটি গাছের নিচে দাঁড়িয়ে ভাবতে লাগলাম। আর ঠিক এই সময় পিছন দিক থেকে একটি গলার আওয়াজ এলো, কি গো কর্তা, এখানে এত রাতে? আমি একটু চমকে উঠে পিছনে ফিরে দেখি মধ্যবয়স্ক একটি লোক। পরনে একটি ফতুয়ার মতো তার জামা, চোখ দুটো কেমন যেন ডেপ ডেপ করছে। তখন আমি তাকে জিজ্ঞেস করি, খেয়া কি বন্ধ হয়ে গিয়েছে নাকি গো? মল্লিকপুরে যাব ভেবেছিলাম। লোকটা তখন খিখি করে হেসে উঠল। মল্লিকপুরে কেন, যাত্রা দেখতে যাবেন নাকি গো? হাসিটা কেমন সন্দেহজনক মনে হলো। গভীরভাবে লোকটার দিকে তাকালাম, তারপর বললাম, সেরকমই তো ইচ্ছে ছিল গো। কলকাতা থেকে যাত্রাপার্টিরে এসেছে শুনলাম, কিন্তু খেয়া না থাকলে যাই কি করে? এত দূর থেকে এত কষ্ট করে এসে এখন যদি যেতে না পারি কেমন লাগে বলো তো? তা তো বটেই, আমিও কর্তা যাত্রা দেখবো বলে এসেছিলাম। খেয়া নেই দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করি। ও, তোমারও যাত্রা দেখার খুব শখ বুঝি? তখন মনে মনে খুব খুশি হই। তবু যা হোক, একজন সঙ্গী তো পাওয়া গেল। তখন তাকে জিজ্ঞেস করলাম, খেয়া নৌকা তো এ পারেই থাকার কথা তাই না? লোকটা আবার একটু খিখি করে হাসলো।
আগে তাই তো কথা। তবে আমার মনে হয় মাঝি হয়তো ওপারি নৌকা রেখে যাত্রা শুনতে গেছে। তখন আমি আবার জিজ্ঞেস করলাম, আর কোনো ডিঙ্গি নেই দ্বারে কাছে? যে কোনো একটি পেলেই তো ওপারে গিয়ে যাত্রা দেখে আসা যেত, আবার জায়গার নৌকা জায়গায় রেখে যাওয়া যেত। তখন আমার কথা শুনে লোকটি বলল, ছোট্ট একটি ডিঙ্গি সামনের ঘাটে রয়েছে, কিন্তু ওর যা হাল, জলে নামতে সাহস হয় না। কেন সাহস হয় না? কি হয়েছে? তলিতে একটি ফোটল রয়েছে গো কর্তা, শেষ অবধি নদী পার হওয়ার আগেই যদি ডুবে যায় তো কেলেঙ্কারি। কোথায় সেই নৌকা? চলো তো গিয়ে দেখি। ওই সামনের ঘাটে রাখা আছে কর্তা। মশাই, সামান্য কিছু ফাটল থাকলে কোনো সমস্যা হবে না, তেমন জল ওঠার আগেই আমরা নদী পার হয়ে যাব। এই কথা শুনে সে আবার অদ্ভুতভাবে হেসে বলল, আচ্ছা তাহলে চলুন কর্তা, যাওয়া যাক। তার পিছনে হাঁটতে হাঁটতে আমরা সেই ঘাটে চলে আসি। ঘাটে একটি নৌকা দেখা যাচ্ছে, নদীর জলে নৌকাটি কেমন দুলছে। তারপর সেই নৌকাতে গিয়ে দুজন বসে পড়ি। তখন সেই লোকটির হাতের বইটা জলে পড়তেই নৌকাটি চলতে শুরু করে দিল। কর্তা, আপনি বরং নজর রাখেন নৌকাতে জল ওঠে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি নজর রাখছি, আর আপনি মশাই জলদি নৌকা চালান। ছপছপ করে বইটার শব্দ এসে আমার কানে লাগলো। সারা আকাশে নক্ষত্রে ভরা। হঠাৎ এক সময় একটি তারা খসে পড়তে দেখতে পেলাম। বেশ ভালোই লাগে তারা খসা দেখতে। আরও কিছুক্ষণ কেটে যায়। লোকটা একসময় বইটা থামিয়ে বসে নদীর দিকে তাকিয়ে থাকে। তখন আমি তাকে প্রশ্ন করি, কি হলো গো, নৌকা থামালে কেন? তখন সে একটু হেসে বলল, নদী যে আর এপার ওপার দেখা যায় না গো, আমরা বোধহয় মাঝ নদীতে এসে পড়েছি। তখন আমি সামনে তাকাই, মাঝ নদী মনে হচ্ছে, তার মানে এখনো অর্ধেক বাকি। আরও একটু জোরে জোরে টানো গো, এদিকে নৌকাতেও এখন গপ গপ করে জল উঠতে শুরু করেছে। তা তো উঠবে, তলা ফুটো নৌকার আর দোষ কি বলো। তার হাসিটা কেমন ধীরে ধীরে সন্দেহ লাগছিল। তখন তাকে আমি জিজ্ঞেস করি, কি হয়েছে, হাসছো কেন এভাবে? না কর্তা, এমনিতেই। আসলে কি জানেন, নৌকাটা এখন যদি ডুবে যায় তো খুব মজা হয়। মজা মানে কি বলছো এসব? পাগল হলে নাকি? যার নৌকা সে এসে কপাল চাপড়াবে, মজা না? বটে, পরের ক্ষতি দেখতে বুঝি তোমার ভালোই লাগে। তা লাগবে না। এই দেখো, তোমাকে একটি কথা বলি, এই সংসারে চিরকাল আমি সবার উপকার করার চেষ্টাই করি, কিন্তু সংসার শুদ্ধ লোক আমার ক্ষতি করার জন্য মুখিয়ে থাকে। তোমার মাথার বল্টুগুলো একটু ঢিল রয়েছে, যাকগে ওসব থাক, আর একটু জোরে জোরে বইটা চালাও তো দেখি। জল যেভাবে উঠছে শেষটায় না জানি ডুবতেই হয়। লোকটা আবার হাসতে হাসতে বলে, ডুবলে কি আর বাসলি কি, আমি আর ওসব নিয়ে চিন্তা করি না কর্তা। চিন্তা করো না মানে? এই রাতে কি জলে ডুবে মরতে চাও নাকি? লোকটার হাসি যেন আরও বাড়তি থাকে। পাগল নাকি রে বাবা? তখন আমি আবার সামনে তাকাই। এপার ওপার কিছুই ভালো করে চোখে পড়ছে না। কিছুক্ষণ পর লোকটি আবার হাসতে শুরু করে দিল। কি হলো হে, আবার কি হলো তোমার? হাসছো যে? হাসবো না, নৌকা তো জলে ভরে গেল গো, কি মজা। তখন নিচের দিকে তাকিয়ে দেখি সত্যি আর রক্ষে নেই, নৌকা এবার ডুববেই। তখন লোকটি আবার হাসতে হাসতে বলে, বুঝলে কর্তা, আমাদের আর নৌকা করে পার হওয়ার কপাল নেই, চলো এবার হাঁটি। হাঁটবো মানে? জলের উপর দিয়ে কেউ হাঁটতে পারে নাকি? পারে গো পারে, এই দেখো না আমি হাঁটছি।
বলতে বলতে লোকটা ভয়ানক রূপ ধারণ করে নৌকা ছেড়ে জলের উপর দিয়ে হাঁটতে শুরু করলো। বটে, তখন আর নিজের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে পারলাম না। আমিও আমার রূপ ধারণ করে জলের উপর দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে অল্প কিছুক্ষণের মধ্যেই ডাঙ্গায় এসে উঠলাম। আমার ঘটনাটা যে এরকম ঘটতে পারে লোকটা তা একদম আন্দাজ করতে পারেনি। অবাক হয়ে আমার দিকে একবার তাকালো, তারপর পায়ের ধুলো নেওয়ার জন্য আমার দিকে ঝুঁকে পড়ল। ও কি কি হচ্ছে এসব? কি হচ্ছে মানে? কর্তা যে আমারই মতো সেটা এতক্ষণ টেরই পাইনি। কি তোমার মতো? আগে আমি ভেবেছিলাম সত্যিকারের বুঝি একটি মানুষ পেয়েছি। মানুষ যখন তাকে মাছ নদীতে নিয়ে গিয়ে একটু মজা করি। মজা মানে? মানে সত্যি বলবো কর্তা, ইচ্ছে ছিল মাছ নদীতে নিয়ে গিয়ে ডুবিয়ে মারি। তখন আমি এবার লোকটার মতো খিকি করে হেসে বললাম, বুঝেছি, সারাক্ষণ কেবল লোকের ক্ষতি করার চেষ্টা। তা একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন কর্তা? শুনতে চাচ্ছি যে কতদিন ধরে এই জগতে ঘোরাঘুরি করছো? আগে তা বেশি দিন নয়, এই তো সেবার খুব কলেরা লাগলো, সেই কলেরাতেই আমি টপকালাম। তারপর আর কি, নদীর পাড়েই থাকি। তা আমারও একটা প্রশ্ন আছে আপনার কাছে। তো কর্তা, আপনি কিভাবে টপকালেন? আমি অবশ্য বেশি দিন নয়, সেবার খুব বন্যা হলো, বন্যায় বাড়িঘর ভেসে গেল, মনে আছে তোমার? তখন লোকটা ডেপ ডেপ করে আমার দিকে তাকিয়ে বলে, মনে থাকবে না? কি যে বলেন, কত হাজার হাজার লোক সেই বন্যায় মরে গেল। হে গো, সেবারই। আসলে আমার বাবার আবার গেটে বাত, তাকে বাঁচাতে গিয়েই তো টপকাতে হলো আমার। তা সেসব কথা থাক, চলো না, এত দূর যখন এসেই পড়লাম, যাত্রাটা একটু দেখিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক বলেছেন, চলেন তাহলে যাত্রাটা গিয়ে দেখিয়ে আসি। তখন আমরা দুজন মল্লিকপুরে হাঁটতে হাঁটতে যাত্রা দেখতে যাই। আমার বহুদিন ধরে ইমতিয়ারপুরে যাওয়ার খুব শখ। তিনটি দেখার জিনিস আছে ইমতিয়ারপুরে। এক, অসংখ্য বাদর আছে ওখানে। দুই, বাপ্পাদের বাড়ির খুব কাছে আছে মস্ত একটা পাহাড়। তিন, ওখানকার একটা বেলগাছে আছে এক ব্রহ্মদৈত্য। 3 নম্বরের জিনিসটা সম্পর্কে আমার খুব একটা পরিষ্কার ধারণা ছিল না। স্কুলে যদি ব্রহ্মদৈত্যের সম্পর্কে কিছু লিখতে দেওয়া হতো, আমি নির্ঘাত লিখতাম ব্রহ্মদৈত্য এক প্রকারের জিনিস যা বেলগাছে থাকে। কিন্তু এখন ব্রহ্মদৈত্য সম্পর্কে অনেক কিছু জেনে গেছি একটা গল্পের বই পড়ে। আর জানার পরে সত্যিকারের ব্রহ্মদৈত্য দেখার জন্য আমার আগ্রহ বেড়ে গেছে ভীষণ। ছুটির 2 মাস আগে থেকেই আমি বাবাকে জ্বালানো শুরু করে দিয়েছিলাম ইমতিয়ারপুরে বেড়াতে যাওয়ার জন্য। বাবা বলেছিল ওখানে গিয়ে কী হবে, তার চেয়ে চল আমরা সিমলায় বেড়াতে যাই। কিন্তু আমার বায়নায় সিমলা বাদ পড়ে গেল। ছুটিতে সবাই মিলে হাজির হলাম ইমতিয়ারপুরের বাপ্পাদের বাড়িতে। বাপ্পা আমার মাস্তুতো ভাই, 3 মাসের ছোট বড় আমরা। দুজনের মধ্যেই খুব ভাব। বাপ্পারা কলকাতা এলেই আমাদের বাড়িতে ওঠে। তখন একসঙ্গে দুটো কাজ চলে, এক কলকাতা দেখা, 2 ইমতিয়ারপুরের গল্প শোনা। ইমতিয়ারপুরে এসে আমি বাপ্পাকে বললাম, এই কোন গাছে থাকে রে? কে? কে আবার? ব্রহ্মদত্তী? সে তো ওই দূরের এক আমবাগানে। আমবাগানের একধারে একটা বেলগাছ আছে, সে বেলগাছে থাকে ব্রহ্মদত্তী। চল দেখে আসি। এখন কি করে দেখবি? সন্ধ্যার আগে তো ভূত আর ব্রহ্মদত্তীরা বাড়ি থেকে বের হয় না। সন্ধ্যের তো অনেক দেরি, এখন তো সবে সকাল। রীতিমতো হতাশ হয়ে পড়লাম। বাপ্পা আমাকে চাঙ্গা করার জন্য বলল, তুই কি রে, এখানে ব্রহ্মদত্তী ছাড়া কি আর কিছু নেই? চল তোকে বাদর দেখাচ্ছি, টিয়া পাখির জাগ দেখাচ্ছি। কিন্তু তখনও আমার মাথায় ব্রহ্মদত্তী ছাড়া আর কিছুই নেই। আমি বিড়বিড় করে বললাম, দেখ ভাল লাগে না, সকাল থেকে সন্ধে হতে কেন যে এত দেরি হয়। সন্ধে না হওয়ার জন্য আমার মন খারাপ ভাবটা বেশিক্ষণ থাকলো না অবশ্য। ইমতিয়ারপুরের জায়গাটা সত্যিই দারুণ। বাড়ির পাশে আছে বিশাল বিশাল তেঁতুল গাছ। সেই গাছগুলোতে যেন টিয়া পাখির মেলা বসে গেছে। পাখিগুলো খাঁচার টিয়ার চেয়ে ঢের বড় দেখতে। গায়ের রং চকচকে সবুজ, ঠোঁট লাল রঙের বাঁকানো। আমার তখন মনে হলো ইমতিয়ারপুরের লোকজন খুব ভালো। কত টিয়া পাখি, কিন্তু কই কেউ একটিও টিয়া ধরছে না। নিম গাছের পাশেই আম জাম বেটে বেটে একগাদা গাছ।
সেই সব গাছে লেজ ঝুলিয়ে বসে আছে কত বাদর। মার কোলে কিংবা মার পাশেই বাচ্চা বাদররাও আছে। তারা মনের সুখে বাদরাম করছে, কিন্তু বড় বাদরদের কেউ তাদের দমকাচ্ছে না। পালোয়ান বাদর কেউ এখন গাছে নেই, দুপুরবেলায় এলে দেখতে পাবি। ওরা কোথায় গিয়েছে? রেল ইয়ার্ডে। কেন, চাকরি করতে? হ্যাঁ, সত্যিই তাই। ইমতিয়ারপুরের নিয়মকানুন হয়তো সত্যি অদ্ভুত, কিন্তু তাই বলে এটা কি কখনো সম্ভব? আমি একটু চটে উঠে বললাম, বাজে কথা বলিস না তো, বাদর আবার চাকরি করতে পারে নাকি? একে তুই চাকরি ছাড়া আর কি বলবি? তবে বাদরের পক্ষে তো আর চেয়ার টেবিল বসে চাকরি করা সম্ভব নয়। তার মানে কি, বাদররা কিভাবে চাকরি করতে পারে? তুই তো জানিস এখানে খুব আখ হয়। সে আখ চালান যায় রেলের ওয়াগনে করে। পালোয়ান বাদলগুলো রোজ সকালে ইয়ার্ডে যায় আখ আনতে। একটু বাদে দেখবি বোঝা বোঝা আখ নিয়ে ফিরে আসছে গাছে। মানুষরা অফিস থেকে মাইনে আনে, ওরা আনে আখ। এ যা তফাৎ। বাপ্পার কথায় আমি বেশ মজা পেলাম। পালোয়ান বাদরদের বেশ ভালো বলতে হয়, নিজেরাই শুধু পেট পুরে আখ খায় না, বাড়ির জন্য নিয়ে আসে দেখি। বাপ্পা গল্প বলতে বলতে জুপ করে সন্ধে নেমে গেল। আর সন্ধে নামতেই আমি বিছানা ছেড়ে এক লাফে উঠে পড়ে বললাম, সন্ধে হয়েছে, চল এবার ব্রহ্মদত্তী দেখতে যাব। গল্পের মধ্যে দুম করে ব্রহ্মদত্তী কথা বলায় বেশ বিরক্ত হয়ে উঠল বাপ্পা। তখন সে বলল, তোর খালি ব্রহ্মদৈত্য আর ব্রহ্মদৈত্য, ও ছাড়া কি এখানে আর কিছু নেই? না না, তা বলছি না, ব্রহ্মদত্তী দেখে এসে আবার পাহাড়ের গল্প শুনব। আমার নরম কথায় কাজ হলো। বাপ্পা বলল, ঠিক আছে চল। বাড়ির সামনের অল্প চওড়া রাস্তাটা শুরু হতে হতে মাঠের মধ্যে মিশে গেছে। আমরা দুজনেই হাঁটতে থাকি। কিছুক্ষণ পর আমবাগানের কাছাকাছি আসতেই সন্ধ্যের চমৎকার আলোটা কালো হয়ে গেল। আমরা দুজন ছাড়া এখন আশেপাশে আর কেউ কোথাও নেই। জাকরা আমবাগানের মাথায় চাপ হয়ে বসছিল অন্ধকার। সেই অন্ধকারের দিকে তাকিয়ে গা ছমছম করে উঠল আমার। আমি বাপ্পার জামাটা চেপে ধরে খসখস গলায় বললাম, এই কোনো বইটই নেই তো? কিসের ভয়? না, বলছিলাম কি, ব্রহ্মদত্তী যদি চটে গিয়ে আমাদের গাড়টার মটকে দেয়? এটা কি কলকাতা ব্রহ্মদৈত্য যে এরকম অসভ্যতা করবে? দেখবি কত গল্প করবে, মগডাল থেকে পাকা বেল পেরে খাওয়াবে আমাদের। আমার এবার সাহস জেগে উঠল। আমবাগানের দ্বারে বেলগাছের কাছে আমরা যেই না পৌঁছেছি অমনি চারপাশের অন্ধকার বেড়ে গেল। আকাশে ঝাপসা আলো ছিল। সেই আলোয় আমি খুঁটিয়ে দেখে নিলাম বেলগাছটাকে। কই, গাছের কোথাও কেউ নেই। গাছের আশেপাশেও কাউকে চোখে পড়ল না। আমি একটু হতাশ হয়ে বাপ্পাকে বললাম, কই রে, তোর ব্রহ্মদত্তী কোথায়? বলার সঙ্গে সঙ্গে বেলগাছের মাথা থেকে কে যেন গম্ভীর গলায় বলে উঠল, ব্রহ্মদত্তী নয়, ব্রহ্মদৈত্য। তারপরেই গাছ থেকে সা করে নেমে এলো আসল ব্রহ্মদৈত্য। চোখের সামনে হঠাৎ ব্রহ্মদৈত্যকে দেখে আমার বুকের ভেতরটা ছাদ করে উঠল। কিন্তু ব্রহ্মদৈত্য খুব ভালো। ও আমার হাতে একটা বেল তুলে দিয়ে মিষ্টি গলায় বলল, তুমি বোধহয় হানিফ, তাই না? আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ, আমি হানিফ। তখন ব্রহ্মদৈত্য হাসতে হাসতে বলল, তুমি তো খুব ভালো ছেলে। বাপ্পার মুখে তোমার অনেক গল্প শুনেছি আমি। তুমি তো ক্লাসের পরীক্ষায় সেকেন্ড হয়েছো এবার। খুব ভালো ফুটবল খেলো, বয়েজ ক্লাবের বিরুদ্ধে হ্যাট্রিকও করেছিলে। আমি ফুটবলের খুব পাগল। ফুটবলের কথায় আমার ভয়টয় উদাও হয়ে গেল। উত্তেজিত হয়ে বলে উঠলাম, রেফারি কিন্তু বাটপারি করে শেষের গোলটা দেয়নি আমাকে, বলে কিনা অফসাইড। আচ্ছা, কি করে হয় অফসাইড? বল ছিল হাবিবের পায়ে, আমি ঠিক লাইন ধরে ঢুকেছি। বেশ জমে গেল গল্প। প্রথমে ফুটবল, তারপর টেনিস, তারপর ঘুড়ি উড়ানো। এইসবের মাঝে মধ্যে আরো কত মজাদার গল্প। আরো কিছুটা সময় কেটে যাওয়ার পরে বাপ্পা তাড়া লাগালো আমাকে। এবার বাড়ি ফিরতে হবে, কত রাত হয়েছে, চল। বাড়ি ফেরার মুখে আমি ব্রহ্মদৈত্যকে বললাম, তুমি একটু দাঁড়াও তো, গল্পে গল্পে ভালো করে দেখাই হয়নি তোমাকে।
ঠিক আছে, ভালো করে দেখে নাও। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে ব্রহ্মদৈত্য, আর আমি তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। হ্যাঁ, অবিকল ওই গল্পের বইতে পড়া ব্রহ্মদৈত্যের মতোই দেখতে থাকে। পরনে ধুতি, খালি গা, গলায় দপদপে সাদা পইতে, বেশ সাত্ত্বিক সাত্ত্বিক চেহারা, নিবাস বেলগাছ। কিন্তু একটা বর্ণনা তো মিলছে না। ব্রহ্মদৈত্যের পায়ে থাকে খরম। ওই খরম পায়ে ব্রহ্মদৈত্য পায়চারি করে প্রায়। হাঁটার তালে তালে শব্দ উঠে, খটখট খটাস। আমি হঠাৎ বলে উঠলাম, তুমি বোধহয় আসল ব্রহ্মদৈত্য নও। আমার কথায় ব্রহ্মদৈত্যের কপালে বাজ পড়ল বেশ কয়েকটা। গম্ভীর মুখে ব্রহ্মদৈত্য বলল, তার মানে তুমি কি বলতে চাইছো? গম্ভীর গলার কথা শুনে একটুও ঘাবড়ালাম না। বেশ জর্জরে গলায় বললাম, বইতে পড়েছি ব্রহ্মদৈত্যের পায়ে খরম থাকে, তোমার পায়ে তো খরম নেই। আমার কথায় ব্রহ্মদৈত্যের মুখ একেবারে কালো হয়ে গেল। তারপর কাদো কাদো গলায় বলল, খরমের দুঃখে আমার রাতের ঘুম নষ্ট হতে বসেছে। কি একটা ব্যাপারে অনেকে আমাকে খোঁটা দেয়, কিন্তু কি করব বলো? আমার কি দোষ আজকাল খরমের চল নেই? আমার পুরনো খরম জোড়া ভেঙে যাওয়ার পর খরম খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। সবাই বলে খরম বানানো বন্ধ হয়ে গেছে আজকাল। ব্রহ্মদৈত্যের কথায় বুঝতে পারলাম না জেনে ভীষণ দুঃখ দিয়ে ফেলেছে ওকে। কোন রকমে নিজেকে সামলে নিয়ে আমি বললাম, ও নিয়ে তুমি একটুও মন খারাপ করো না, আমি তোমাকে একজোড়া খরম উপহার দেব। আমার কথায় জলমল করে উঠল ব্রহ্মদৈত্যের মুখ। সত্যি সত্যি বলছো দিবে? নিশ্চয়ই দেব, 100 বার দেব। আমরা তো আরও 7 দিন ইমতিয়ারপুরে আছি, তার মধ্যে তোমার খরমের ব্যবস্থা করব আমি। ব্রহ্মদৈত্যের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলাম। পরদিন সকাল থেকেই দোকানে দোকানে আমরা খরমের খোঁজ শুরু করে দিলাম, কিন্তু কোথাও খরম পাওয়া গেল না। সব দোকানদার বলে এখানে আর খরম বানানো হয় না আজকাল। কোথায় পাওয়া যেতে পারে সে সন্ধানও দিতে পারলো না কেউ। খরমের খোঁজে 6টা দিন কেটে গেল। পরদিন আমি ফিরে যাব কলকাতায়। ব্রহ্মদৈত্যকে খরম উপহার দিতে না পারার দুঃখে আমার ভীষণ মন খারাপ। কিন্তু সন্ধেবেলায় হঠাৎই একটা মতলব খেলে গেল আমার মাথায়। আমি ব্যাগে একটা জিনিস নিয়ে বাপ্পাকে ফিসফিস করে বললাম, চল চট করে একবার ব্রহ্মদৈত্যের কাছ থেকে ঘুরে আসি। তখন আমরা আবার হাঁটা লাগালাম সেই বেলগাছের দিকে। ব্রহ্মদৈত্য আমাদের দেখে খুব খুশি হয়। আমি এ কথা সে কথা বলার পরে ব্যাগের জিনিসটা ব্রহ্মদৈত্যের দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নাও তোমার খরম। এটা তো খরম নয়, এ তো হাওয়াই চপ্পল। হাওয়াই চপ্পলের শোল এত মোটা হয় নাকি? এটা হংকংয়ের তৈরি নতুন ধরনের খরম। ব্রহ্মদৈত্য দনামনা করে বলল, কিন্তু এটা পরে হাঁটলে তো খরমের সেই খটখট খটা শব্দ উঠবে না। কেন উঠবে না? তুমি বেলগাছের কাঁটা দিয়ে পাতলা পাতলা কাঠের টুকরো শোলের তলায় লাগিয়ে নাও, তাহলে হাঁটলে পরে আওয়াজ উঠবে খটখট খটাস। আমার পরামর্শ পেয়ে ব্রহ্মদৈত্যের আনন্দ আর ধরে না। দপদপে সাদা পৈতেটা হাতে জড়িয়েও বলল, আমি মরার আগে ব্রাহ্মণ ছিলাম, মরে ব্রহ্মদৈত্য হয়েছি, কিন্তু এখন আমি খুব নিষ্ঠাবান। তোমাকে আমি বর দিতে চাই, বলো কি বর নিবে? আমি সঙ্গে সঙ্গে বললাম, পরের মাসে বয়েজ ক্লাবের সঙ্গে আবার আমাদের ম্যাচ। ওই ম্যাচে আমি যেন ডাবল হ্যাট্রিক করতে পারি। তথাস্ত, তাই হবে। তখন আমরা দুজনে বাড়ি ফেরার জন্য হাঁটা লাগালাম। পরদিন আমি কলকাতায় ফিরে যাব। সকাল থেকেই গোছগাছ শুরু হয়ে গেল, সব কিছুই হাতের কাছে। কিন্তু হংকং থেকে কেনা আমার বাবার নতুন হাওয়াই চপ্পলটা পাওয়া গেল না কোথাও। বাপ্পার মা বলল, আমি কাল বিকেলও দেখেছি, চটিটা আলনার কাছে আছে, আর আজ নেই। আমি মুখের কথা মুখেই রেখে দিলাম। হাওয়াই চপ্পলের কথা আমি কারো কাছে বললাম না।